বৃষালীর কাছে ফোন আসে। অনেক পুরনো এক বন্ধুর বিয়েতে সে এবং তার আরো 3 জন বন্ধু নিমন্ত্রিত। 4 বন্ধু অনেক কষ্টে ছুটি জোগাড় করে বেরিয়ে পড়ে সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। বন্ধুর বাড়িতে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। বিয়ের ঠিক একদিন আগেই চুরি যায় সোনার অনেক গয়না, যার মধ্যে ছিল পাত্রীর বাবার ডেলিভারি দেওয়ার জন্য রাখা বিয়ের গয়না। আকাশ ভেঙে পড়ে ঘোষাল বাড়িতে। এমন সময় একটুর জন্য বুলেটের আঘাত থেকে রক্ষা পায় সেই বিয়ের পাত্রী। আসে কিছু থ্রেড নোট। পরিবারের সবাইকে বাঁচাতে 4 বন্ধু কাউকে কিচ্ছু না জানিয়ে উদ্ধার করতে গিয়ে হদিশ পায় এক প্রাচীন গুপ্তধনের কাহিনী। বেরিয়ে পড়ে তারা সেই রহস্য উদ্ঘাটনে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাদের এনে ফেলে অচেনা অজানা গাছগাছালি ভরা, জনমানব শূন্য হিংস্র জানোয়ার ভরা এক নির্জন দ্বীপে। তারপর ওরা কি আর কখনো ফিরে আসতে পারবে উদ্ধার করতে গুপ্তধন? বিয়ে বাড়িতে ঘটা সেই ঘটনাগুলোর পেছনে কে লুকিয়ে আছে? তারা কি জানতে পারবে আসল সত্যি? জানতে হলে শুনতে হবে আজকের একটি টান টান থ্রিলার এবং অ্যাডভেঞ্চারে ভরপুর এক কাহিনী। লেখিকা খুশি বসুর কলমে করালি পারের গুপ্তধন। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অধ্যায় অভিষেক, পিয়ালি, অভিযান, তৃষা, পার্থ, বর্ষা, দিব্যেন্দু ও প্রীতম। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, অ্যাডভেঞ্চার গল্প করালি পারের গুপ্তধন। শুনতে থাকুন। এই মন্দির কেউ ভাঙবেন না। আর ভাঙতে গেলে আমাদের লাশের ওপর দিয়ে গিয়েই ভাঙতে হবে। ভিড়ের মধ্যে থেকে এমন কথাই বার কয়েক ভেসে এলো। ঘোষাল মশাই পরিস্থিতি বেসামাল দেখে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই মন্দিরের বহু পুরনো পুরোহিত ব্যানার্জি মশাই কয়েকবার কাশতে কাশতে খানিকটা হাঁপাতে হাঁপাতে বললেন, এই মন্দির ভাঙবেন না কর্তামশাই, দয়া করে এই মন্দির ভাঙবেন না। এই মন্দির ভাঙলে গ্রামের লোকেদের উপরে নেমে আসবে চরম অভিশাপ। এই মন্দির ভাঙবেন না কর্তামশাই, এই মন্দির দয়া করে ভাঙবেন না। আগুনে ঘৃত সংযোগে যেমন তা বেড়ে ওঠে, এক্ষেত্রেও ঠিক তেমনই ঘটল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বাকিরাও এবার আরো উচ্চস্বরে চেঁচামেচি শুরু করল। চিত্রাঙ্গদা স্টাডি টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। ঘুম থেকে খানিকটা বিরক্তি নিয়ে উঠে এগিয়ে গেল টেবিলের কাছে। ফোনটা ধরে হ্যালো বলল। ওপার থেকে বৃষালীর গলা ভেসে এলো, আমি আর রজত বেরিয়েছি, তোর বাড়িতে আসছি, একটা দারুণ খবর আছে। কি খবর? ক্রমশ প্রকাশ্য। চিত্রাঙ্গদা সান্যাল পেশায় একজন সাইকোলজিস্ট হলেও নেশায় একজন রহস্য সন্ধানী। ইতিমধ্যে রাজস্থানের এবং তাগদার দুটো জমজমাট রহস্যের কিনারা করেছে সে। বয়স 27 এই চিত্রাঙ্গদা ওরফে চিতুর গলার স্বর খুবই মিষ্টি, শান্ত এবং অনুসন্ধিৎসু, দুটো অত্যন্ত শান্ত চোখ। সে খুব বেশি কথা বলা পছন্দ করে না। তার বাবা মায়ের অগাধ সম্পত্তি এবং রমরমা ব্যবসা থাকবার কারণে কখনোই তাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হয়নি। তাই সাইকোলজিস্ট চিত্রাঙ্গদাকে বেশি দেখতে পাওয়া যায় রহস্য সন্ধানে। চিত্রাঙ্গদার প্রেমিক দেবাদ্রি বসু ওরফে দেব বর্তমানে একজন ক্রিমিনাল লয়ার। তার কর্মক্ষেত্র চিত্রাঙ্গদার বাড়ির কাছাকাছি হলেও সময়ের অভাবে খুব বেশি যাওয়া হয়ে ওঠে না তার। বয়স 29, লম্বা, ফর্সা, সুঠাম চেহারার একজন মানুষ। চিত্রাঙ্গদাকে নিয়ে একটু বেশি পজেসিভ। নিজের ইচ্ছেতেই ছোটবেলা থেকে রীতিমতো ক্যারাটে, কুংফুর মতন আরো অনেকগুলো সামরিক ট্রেনিং সে নিয়েছে। একটু রগচটা মানুষ সে। চিতুর বাড়ির নিচে এসে দাঁড়ায় সাদা একটা ইনোভা। কফির মগটা নামিয়ে রেখে সুমিত্রার দিকে চেঁচিয়ে বলে,
দীপ, 3টে কফি। চিতু জানালার পর্দাটা টেনে নিয়ে বসার ঘরে এসে বসে। ঘরে এসে ঢোকে 3 মূর্তি। বৃষালী অধিকারী, ওর বয়স 27, পেশা একজন আইটি সেক্টরের কর্মী। গলার স্বর একটু বেশি গম্ভীর। চিতুর মতন ফর্সা না হলেও গায়ের রং ওই পাত্রপাত্রীর বিজ্ঞাপনে লেখা সেই উজ্জ্বল শ্যামবর্ণা। রজত বাগচি, বয়স 28, একটু ভারী চেহারার মানুষ। ছোট্ট ছোট্ট দুটো চোখ মুখের সঙ্গে একটু বেমানান দেখলে মনে হবে চোখগুলো মুখটাকে বলেছে লোকাল ট্রেনে 4 নম্বর সিটের যাত্রীর জায়গাটুকু হলেই চলবে। পেশায় একজন হিস্ট্রির প্রফেসর। 3 জন এসে বসতে না বসতেই সুমিত্রা এসে 3টে কফি রেখে দিয়ে গেল। প্রশ্নটা করল রজত। এই চিতু, তুই কি করে জানলি রে যে দেবাদ্রি আমাদের সঙ্গেই আসছে? চিতু সামনের জলের গ্লাসটা হাতে নিয়ে বলল, এই আর এমন কি, বৃষালী বলল দারুণ খবর আছে। আর গতকালই দেব আমাকে ফোন করে বলেছিল ও আমাদের পরের অভিযানে আমাকে নাকি একা ছাড়বে না। আর তাছাড়া দেবের অফিসের দিকটায় এই সামান্য বৃষ্টিতে জলকাদা জমে যায়, তোদের গাড়ির পিছনের দিকটায় সদ্য হওয়া কাদার দাগ স্পষ্ট। তাই উফ ক্যাপ্টেন, ইউ আর জিনিয়াস। রজত দেব হাতে কফির মগ তুলে নিল। দেখ চিতু, আজকে কিন্তু আমরা কোনো রহস্য সন্ধান করার খবর নিয়ে আসিনি। একটা কম্প্যাক্ট হলিডে প্ল্যান করব আমরা। বলেই বৃষালী একটু চোখের ইশারা করল। ভালো কথা তো। আমরা কোথায় যাচ্ছি তাহলে? কিছু কি ঠিক হয়েছে? হলিডেতে শুধু ঘুরতে যাচ্ছি বললে ভুল হবে, বুঝলি। আসলে শ্রেষ্ঠার বিয়ে গতকালই, আর তোকে আমাকে ফোনে না পেয়ে বৃষালীকে ফোনটাও করে। ওর বাবা অনেক করেই আমাদের 4 জনকে যেতে বলেছে, আগামীকাল যাওয়া। আচ্ছা 1 মিনিট, আমার কাল 2 জনের সেশন আছে। দাঁড়া, সেই দুটোকে হোল্ড করি কালকের জন্য। 1 মিনিট। আমরা কবে ফিরছি একটু ডেটটা বল। দিন 5 গল্প রে। চিতু ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে একটা নাম্বারে কল করে তারিখটা উল্লেখ করে জানিয়ে দিল সে এই কয়েকদিন থাকছে না। তারপর বলল, শ্রেষ্ঠা এতটা তাড়াতাড়ি বিয়ে করেছে? ও এখন কি করছে কিছু জানিস? হ্যাঁ, সেই দিন ওর বাবার সঙ্গে কথা বলবার পর ওর সঙ্গে কথা হচ্ছিল। ও তো তোর সঙ্গেই মেডিকেল পড়তে পড়তে ছেড়ে দিল। তারপর অ্যানিমেশনের ডিস্টেন্স কোর্স করছিল। একটা চাকরিও পেয়ে গেছিল, কিন্তু ওর বাবা করতে দেয়নি। জানিসই তো ওদের সোনার ব্যবসা, অভাব তো কিছুই নেই, উল্টে অতিরিক্ত আছে। একটা মেয়ে, তাই ওকে আর গ্রামের বাড়িতে মানে করালপুরে নিয়ে চলে গেছে ওর বাবা। তারপর ওর বাবাই দেখাশোনা করে একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে। শুনলাম ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব বেশি টাকা পয়সাও নেই। ওর বাবাই সমস্তটা দিয়ে করে দিচ্ছে। চিতু, এ কি সেই শ্রেষ্ঠা যে খুব ব্রাইট স্টুডেন্ট ছিল বলেছিলি? চিতু সম্মতিসূচক মাথা নেড়ে বলল, যাক ছাড়, আমাদের ডেকেছে এতদিন পর, আমরা যাব, আনন্দ করব, চলে আসব। ও নিশ্চয়ই নিজেরটা বুঝেছে বলেই সিদ্ধান্ত নিয়েছে। চারজন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দেয়। গন্তব্য করালপুরের ঘোষালদের বাড়ি। প্রায় ঘন্টা 5 গাড়ি চালিয়ে তারপর ওরা পৌঁছয় করালপুর গ্রামে। শহরের কোনো চিহ্ন মাত্র নেই এখানে। সবুজ ধানের ক্ষেত, ধানের গোলা, মাটির কিছু কিছু বাড়ি, প্রচুর গাছপালা এখনো নজরে পড়ছে। রজত গাড়িটা থেকে মুখ বের করে একজন দোকানিকে জিজ্ঞাসা করতেই সে দেখিয়ে দেয় কোন দিকে গেলে ওদের বাড়িটা পাওয়া যাবে। সাদা গাড়িটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখছে অনেক মানুষ। গ্রামের মানুষের সরলতা এখনো এখানে স্পষ্ট। পৌঁছতেই একজন ভদ্রলোক এগিয়ে এলেন, নমস্কার করে বললেন, আসুন আসুন, আমি শ্রেষ্ঠার দাদা, ভেতরে আসুন। বিশাল বড় 2 তলা বাড়ি। সম্পূর্ণ বাড়ির চারিদিকে লাইটিং লাগানো, ফুলের সাজে সজ্জিত হয়ে এতদিনের পুরনো বাড়িটাকেও বেশ অন্যরকম লাগছে। রজত দেবকে একটু নিচু স্বরে বলল, দাদা এলো কোথা থেকে? মেয়েটা তো একাই শুনেছিলাম। মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন দেখে চোখ একেবারে মাথায় ওঠে। কিন্তু করে অনেকটা পরিমাণে খেলেও সম্পূর্ণটা শেষ করতে পারে না কেউই। শ্রেষ্ঠাকে এতক্ষণ পর দেখা যায়। শ্রেষ্ঠা এগিয়ে আসে, জিজ্ঞাসা করে, কিরে জিতু, তোরা সবাই কেমন আছিস? এই তো ভালো আছি, তুই? ঠিকঠাক রে। ওনারা বোধহয় রজত আর দেবাত্রী, তাই না?
হ্যাঁ, উনি হলেন দেবাদ্রি আর ইনি রজত। এই তোদের বাড়ি আসার পথে খেয়াল করলাম বেশ অনেকগুলো ছোট বড় নদী, আর সেগুলোর উপরে যে সেতু তৈরি হয়েছে তাদের বয়স তো খুব বেশি নয় বলেই মনে হলো। আগে তোদের এই নদীগুলো খেয়া পার হয়ে যেতে হতো, তাই না? কই বলিসনি তো? আরে সব বলে দিলে এই বিস্মিত হওয়ার ভাবটাই তো থাকতো না। তোরা খেয়ে নে। আর এই যে আমার দুই দাদা, আপনাদের সঙ্গে একটু আলাপ হলো, বাকিটা থাকছেন তো, হয়ে যাবে। শ্রেষ্ঠা চলে গেল। চার মূর্তি খাওয়া শেষ করে ওদের জন্য নির্দিষ্ট করে রাখা ঘরে চলে গেল। বাড়িটা এখানকার আর 5টা বাড়ি থেকে একদমই আলাদা। এত বড় বাড়ি গ্রামের রাস্তায় আসার পথে একবারও চোখে পড়েনি ওদের। যেমন বাড়ি তেমনই তার আসবাবপত্র, প্রত্যেকটা জিনিসের মধ্যে রুচির স্পষ্ট পরিচয় পাওয়া যায়। শ্রেষ্ঠা কিছুক্ষণ পর চার মূর্তির সঙ্গে গল্প করতে চলে আসে। তখনই কথায় কথায় সে জানায় নির্মাল্য, অর্থাৎ যে ওদেরকে প্রথম গাড়ি থেকে নামতেই আপ্যায়ন করেছে, সে শ্রেষ্ঠার বাবার প্রথম সন্তানের মতনই মানুষ হয়েছে। যদিও সে তার নিজের ছেলে নয়, আর শ্রেষ্ঠার এক খুড়তুতো দিদি আছে, যে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকেই ওদের সঙ্গেই থাকে। সেই দিদির বিবাহ ভাগ্য খুবই খারাপ। অন্তরার বিয়ের দিন 5 পর হঠাৎ করে তার বর ট্রেনে কাটা পড়ে মারা যায়। শ্রেষ্ঠা তার বাবা মায়ের সঙ্গেও পরিচয় করায় চার মূর্তির। কাঁচা পাকা চুল, অন্তর্ভেদী দুটো চোখ, মুখের স্বল্প কুঞ্চিত চামড়ার সাদা পাঞ্জাবি পরা হর্ষা ভদ্রলোকটি ঘোষাল মশাই, অর্থাৎ শ্রেষ্ঠার বাবা। আর তার পাশে এসে দাঁড়িয়েছেন একজন সুন্দরী বয়স্কা মহিলা, তিনি হলেন শ্রেষ্ঠার মা। এই শোন না, তোরা দাদা ভাইদের নিয়ে কাল সকাল সকাল একটু করালি নদী আর দ্বীপগুলো দেখে আয়, ভালো লাগবে। আমি দাদাকে বলে রাখবো। চার মূর্তি সেই কথাতে সম্মতি প্রকাশ করে। পরের দিন সকালে নির্মাল্য এসে ওদের 4 জনকে নিয়ে বেরোয়। গাড়িতে করে কয়েকটা প্রাচীন মন্দির দেখানোর পর ওরা আসে করালি নদীর ধারে। পাথরগুলোর উপর দিয়ে হালকাভাবে বয়ে চলেছে নদী। শীতের সময় বলেই হয়তো জল তেমন নেই, তবে জায়গাটা ভারী সুন্দর। সুন্দর বনানী, সবুজ ছোট ছোট দ্বীপ, 2-4টে মন্দির মিলিয়ে জায়গাটা একটা হিডেন বিউটি আছে। চিতু আর দেব হাত ধরে একটা নদীর ঘাটের দিকে একটু এগিয়ে যায়। নির্মাল্যর ফোনে একটা ফোন আসে। ফোনটা রেখেই সে বলে, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে, আমাকে এক্ষুনি ফিরতে হবে। এক কাজ করি, আপনারা তো মোটামুটি রাস্তা চেনেন, আপনারা চলে আসবেন, আমি একটু পা চালিয়ে। না না, আমরাও যাব, চলুন দাদা। সবাই মিলে তড়িঘড়ি করে বাড়িতে ঢোকার আগেই ঘোষাল গিন্নির কান্নার শব্দ পাওয়া যায়। উনি বলছেন, এ কি সর্বনাশ হলো রে শম্ভু, কি সর্বনাশ হলো। ওরা 4 জন হাঁটার গতি বাড়িয়ে সে ঘরে যায়। ঘোষাল মশাই বসে আছেন একটা চেয়ারে, চোখ মুখ বিধ্বস্ত, থমথমে, আর গিন্নি মেঝেতে বসে কান্নাকাটি করছেন। শ্রেষ্ঠা সেই ঘরেই তার মায়ের পাশে বসে তাকে সামলানোর চেষ্টা করছে। কি হয়েছে একটু প্লিজ কেউ বলবেন? আজকে তোরা বেরিয়ে যাওয়ার পর বাবা দুটো বড় বড় বিয়ের গয়নার অর্ডারের মালগুলো রেখে আসতে দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে আমাদের খাটের নিচে ট্রাঙ্কগুলো টেনে বার করে, আর তখনই দেখে সেগুলো খালি। কেউ চাবি দিয়ে তালা খুলে জিনিসগুলো নিয়ে ভিতরে বালি ভরে দিয়ে গেছে, আর আমার গয়নাগুলো পর্যন্ত মায়ের আলমারিতে নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। ট্রাঙ্কগুলো একবার দেখানো যেতে পারে? হ্যাঁ, আয় আমার সঙ্গে। এই যে এই দুটো। চিতু নিচু হয়ে খোলা ট্রাঙ্ক দুটো দেখে। ভিতরে বালি ছাড়া আর কিছুই তেমন নেই। কিছুক্ষণ অবিন্যস্তভাবে বালি নাড়াচাড়া করার পর সেখানে কিছু একটা হাতে ঠেকে। সেটা টেনে বের করে একটা কাগজ, সেখানে খবরের কাগজ কেটে কেটে লেখা, মান গেল ধন গেল, বাকি শুধু গুপ্ত। চিতু লেখাটা ভালো করে দেখে, তারপর শ্রেষ্ঠাকে দেখিয়ে জিজ্ঞাসা করে, তোদের বাড়িতে কোনো কিছু কি গোপন রয়েছে যা তোরা ছাড়া আর কেউ তেমন জানে না? শ্রেষ্ঠার চোখ মুখ দেখে বোঝা গেল সেই ব্যাপারটার কিছুই জানে না। ঠিক তখনই ঘোষাল মশাই বললেন, হ্যাঁ আছে তো,
একটা গোপন কথা রয়েছে তো, কিন্তু সে তো আমি ছাড়া আর কারোরই জানবার কথা নয় মা। জানার কথা নয়, কিন্তু কেউ তো নিশ্চয়ই সম্পূর্ণ ব্যাপারটা জেনেছে, আর জেনেছে বলেই এই থ্রেড নোট। আর আমার মনে হয় যে বা যারা এই কাজ করেছে তারা কিন্তু এই সোনা চুরি করতে আসেনি, এটা একটা রূপক মাত্র। জবরদস্ত বৃষালী, পারফেক্ট লজিক। যাই হোক আঙ্কেল, এইবার তো আমাদের এই গোপন বিষয়টা জানাতেই হবে, না হলে স্রষ্টা মুভ। চিতু শেষ কথাটা চিৎকার করে বলেই জানলার দিকে ছুটে যায়। শ্রেষ্ঠা ততক্ষণ বসে পড়েছে মেঝেতে। ওর মাথার উপরটা থেকে বেরিয়ে গেল একটা বুলেট। সামনের কাঁচের আলমারির কাজ টুকরো হয়ে পড়ে গেল। শ্রেষ্ঠার মা বাবা ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে তাকিয়ে রইলেন। তারপরই বৃষালী বারান্দার দিক থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, মালটা পালিয়েছে। ঘোষাল মশাই চারজনকে ইশারায় তার সঙ্গে আসতে বললেন। ঘোষাল মশাইয়ের পিছন পিছন চার মূর্তি গিয়ে পৌঁছল উপরের তলার একটা বন্ধ ঘরের ভেতরে। ঘরটার মধ্যেই ঢুকে বোঝা গেল ঘরটিতে মানুষের প্রবেশ ঘটেনি বহুদিন। একটা গরম গুমোট হাওয়া এসে ধাক্কা মারল ওদের। ঘরের মধ্যে ঢুকে একটা লাইট জ্বালিয়ে ঘোষাল মশাই বললেন, তোমরা এদিকটায় এসে দাঁড়াও, আর শ্রেষ্ঠা তুই একটু ঘরের দরজাটা বন্ধ করে দে তো। পুরনো কাঠের ভারী দরজা ক্যাঁচকোচ শব্দ করে বন্ধ হয়ে গেল। আরও কিছুটা ধুলোর আস্তরণ উড়ে গেল এদিক ওদিক। ঘোষাল মশাই একটু ইতস্তত করে বলতে শুরু করলেন, দেখো, এখন আমি তোমাদের যে কথা বলবো, আমারও কিছু স্বার্থ সেখানে লুকিয়ে আছে। বলতে পারো এখন যে জিনিসটা আমার খুবই প্রয়োজন। যাই হোক, আসলে আমি ওর মায়ের সামনে বলতে পারছি না। আমাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে তাহা অপূরণীয়। হ্যাঁ, আমি বুঝতেই পারছি না যে কি করে আমি এই সমস্ত কিছু রক্ষা করব। এত বড় বড় অর্ডারের মাল চুরি, শুধু তাই নয়, আমার কর্মচারীরাও অনেকে দেশে গেছে। এখন কিভাবে যে নিজের মেয়ের বিয়ে দেব আর কিভাবে বাকি সমস্তটা রক্ষা করব আমি জানি না, সত্যিই জানি না। তোমরাই আমার ভরসা। আসলে এ কথা আমাদের পূর্বপুরুষদের নির্দেশে বংশ পরম্পরায় আমরা গোপন রেখে আসি, সেটাই রেওয়াজ। আসলে একেবারে নিরুপায় না হলে হয়তো আমিও বলতাম না, কিন্তু জিনিসটা আমার বড় প্রয়োজন। সেগুলো বেচে যদি কোনোভাবে সুরাহা হয় এই পরিস্থিতির, তাই আর কি। তো যে কথা বলছি তার সূত্রপাত আজ থেকে বেশ অনেক বছর আগে, প্রায় 100 বছরেরও আগের ঘটনা তো হবেই। আমার প্রপিতামহ ছিলেন এই অঞ্চলের রাজা নগেন্দ্র নারায়ণের কুলপুরোহিত। সেই সময়টায় পুরোহিতদের অনেক উঁচু চোখে দেখা হতো। রাজ্যে বড় দুর্যোগ শুরু হয়, অভাব অনটন দুর্ভোগ চরমে পৌঁছায়। সেই সময় রাজা একবার স্বপ্নে আদেশ পান যে মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করলে এবং সেখানে নিত্য পুজো আদির ব্যবস্থা করলে এই দুর্দশা থেকে মুক্তি পাবে সম্পূর্ণ রাজ্য। রাজা নগেন্দ্র নারায়ণের নির্দেশ অনুযায়ী শুরু হলো নির্মাণ কার্য। আমার প্রপিতামহ সেখানে নিত্য পূজা শুরু করলেন। রাজার রাজ্যে দুর্ভোগ একটা সময় ঘুচে গেলেও রাজা তাকে পুজোর কাজে বহাল রাখলেন। এইভাবে আরো বেশ কিছু বছর পার হওয়ার পর রাজার ছেলেকে সমস্ত দায়িত্বভার দেওয়ার আগে রাজা তাকে ডাকলেন। আড়ালে তাকে একটা মসলিন কাপড়ের টুকরো দিলেন কাঠের ছোট বাক্স করে, এবং তাকে আরো একটা দলিল দিলেন যেখানে স্পষ্টভাবে ওই মন্দির, আমাদের আজকের এই জমি বাড়ি সমস্তটা অধিকার দিলেন তাকে। তখন তিনি রাজাকে প্রশ্ন করলেন যে সেই মসলিন কাপড়ের অংশ তিনি কেন দিলেন। তখন উনি হেয়ালি করে তার উত্তর দিয়েছিলেন, কিন্তু স্পষ্টভাবে কিচ্ছু বলেননি, কিন্তু বলতে চেয়েছিলেন নিজের ছেলে যেমন ভাবে সমস্ত কিছু তছনছ করছে আর ওর উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া লোভের বশবর্তী হয়ে যাতে এইটুকু নষ্ট না হয় তার খেয়াল রাখতে। আর শেষে একটাই শব্দ বলেছিলেন, যক্ষের ধন। আমি পরে যখন আমার হাতে
সেই জিনিস আসে, খুলে দেখি সেখানে বেশ কিছু লাইন লেখা রয়েছে, কিন্তু তার অর্থ আমি উদ্ধার করতে পারিনি। কোথায় সেটা? এক মিনিট। উনি পিছন ফিরে একটা বইয়ের তাকের একটা অন্ধকার কোণ থেকে বের করে আনলেন একটা ছোট্ট কাঠের কারুকাজ করা বক্স। সেটা নিয়ে এসে তিনি দিলেন চিতুর হাতে। তারপর বললেন, আমি জ্ঞানত কাউকে কখনো এই কথা বলিনি, তবে এই পুরনো কথাগুলো যখন আমার বাবা আমাকে বলেছিলেন, তখন আমাদের পুরনো এক পাগলাটে ভৃত্য সে কথা শুনেছিল। তবে এখন তো আর সে বেঁচে নেই, তাই। আচ্ছা, ঠিক আছে, দেখি কি আছে, সমাধান করা যায় কিনা। আমার মনে হয় একটা ছবি তুলে রাখা দরকার। হ্যাঁ, ঠিকই, তুলে নে। চিতু সেই কাপড়ের টুকরোটা খুলে চোখের সামনে ধরল। সেখানে বহু পুরনো কালিতে বহুদিন আগে লেখা কিছু লাইন দেখা যাচ্ছে। নীলকণ্ঠের পায়ের তলে দেখি কেমন বুদ্ধি খোলে, নদীর পাড়ের নিঝুম দ্বীপে বেঁচে দেখাও হিংস্র কূপে, চলতে থাকো পূর্ব পারে, নদী যেথায় হারায় তারে, ওখান থেকে 10 পা ফেলে নাক বরাবর চাও না চলে, গেলেই তুমি দেখতে পাবে মূল যেথায় হারিয়ে যাবে। কিরে, কি বুঝছিস? দেখ, প্রথম লাইনটার অর্থ অনুযায়ী ওই মন্দির যে স্থানে তৈরি তারই উল্লেখ করা আছে, অর্থাৎ ওই মন্দিরের নিচে কি আছে সেটা জানা প্রয়োজন। কিন্তু গ্রামের মানুষজন কি খুব সহজে এসব করতে দেবেন? কেন করতে দেবেন না? কেন? ওনারা সবাই বিশ্বাস করেন যে এই শম্ভুই এই গ্রামকে রক্ষা করেন, তিনি এই গ্রামের রক্ষাকর্তা, তাই তার মন্দির ওইভাবে। কিন্তু করবার তো কিছু নেই, ভাঙতে তো হবেই। পরদিন সকালে ঘোষাল কর্তার সঙ্গে বাকিরাও গেল মন্দির ভাঙার কাজ দেখতে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল অন্য এক ঝামেলা। এ মন্দির কেউ ভাঙবে না, আর ভাঙতে গেলে আমাদের লাশের উপর দিয়ে ভাঙতে হবে। ভিড়ের মধ্যে থেকে এমন কথাই বার কয়েক ভেসে এলো। ঘোষাল মশাই পরিস্থিতি বেসামাল দেখে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই মন্দিরের বহু পুরনো পুরোহিত ব্যানার্জি মশাই কয়েকবার কাশতে কাশতে খানিকটা হাঁপাতে হাঁপাতে বললেন, এই মন্দির ভাঙা হলে গ্রামের লোকজনের ক্ষতি হবে, চরম অভিশাপ নেমে আসবে কর্তামশাই, এই মন্দির ভাঙা যাবে না। আগুনে ঘৃত সংযোগে যেমন তা বেড়ে ওঠে, এক্ষেত্রেও ঠিক তেমনই ঘটল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বাকিরাও এবার আরো উচ্চস্বরে চেঁচামেচি শুরু করল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে ঘোষাল মশাই এবার একটু মিথ্যার আশ্রয় নিলেন। বললেন, আরে শান্ত হন আপনারা, শান্ত হন। আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি বাবা আর এখানে থাকতে চাইছেন না। উনি নিজেই বলেছেন দিক ভুল হয়েছে, তাই আমরা ঈশান কোণে আবারও একটা মন্দির নির্মাণ করব। চিন্তা নেই আপনাদের, কোনো চিন্তা নেই। ততদিন আপনারা আমার ঠাকুর ঘরে এসে পুজো দিতে পারবেন। এইবার সবাই চুপ। এখানকার মানুষের সরলতা, বিশ্বাস এসব অনেকটাই বেশি। হঠাৎ করে কেউ এই গ্রামে এলে তার মনে হতে বাধ্য সে কোনো গ্রামে নয়, ফিরে গেছে অনেক বছর পুরনো কোনো অতীতে। যাই হোক, মন্দির খনন কার্য আবার শুরু করল, কিন্তু খুব বেশি করতে হলো না। শিবলিঙ্গের ঠিক নিচেই পাওয়া গেল একটা গোল চোখের মতন কিছু একটা। বৃষালী এগিয়ে গিয়ে সেটা হাতে নিল। একটু ধুলো পরিষ্কার করতেই দেখা গেল সেটা ত্রিনয়নের মতো আকার করা, কিন্তু আপাতভাবে এটাকে গোল বলে মনে হলেও হাতে নেওয়ার পর বোঝা গেল এটা সম্পূর্ণ গোল নয়, একটু খাঁজ আছে বিশেষ বিশেষ জায়গায়। সবাই বাড়িতে ফিরে এলো। বিবাহের দিন বলে শ্রেষ্ঠা সেদিন আর বেরোতে পারল না। কুটুম লোকজন সবাই এসে ভিড় করতে শুরু করেছে। সকালেই অনেক কষ্ট করে ঘোষাল মশাই কিছুদিন সময় চেয়ে এসেছেন বড় অর্ডার যারা দিয়েছেন তাদের কাছে। তারাও নিমরাজি হয়েছেন। চারমূর্তি ঘরে বসে আছে চুপচাপ, প্রত্যেকের কপালেই চিন্তার ছাপ। এই সময় নীরবতা ভেঙে রজত প্রশ্ন করে, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। ওই যে ছেলেটা, মানে যার সঙ্গে আজ শ্রেষ্ঠার বিয়ে, তাকে তো জানানো হয়েছে যে ঘোষাল মশাইয়ের এই অবস্থা, গয়নাকাটি প্রায় কিছুই নেই, এমনকি আশীর্বাদের গয়নাগুলো চুরি হয়েছে। ছেলেটাও বিশেষ ইনকাম করে না, তাহলেও তার কোনো আপত্তি নেই কেন? ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছে না?
মাথা খারাপ নাকি? আরে বাবা, ওকে হয়তো ছেলেটা ভালোবাসে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। না না, সবকিছুই দরকারি, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। যাই হোক, নির্মাল্যকে বলা আছে তো? হ্যাঁ, উনি আসবেন আর কিছুক্ষণেই। চিতু একটা সিগারেট ধরিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর নির্মাল্য দাদা এসে ঘরে ঢোকেন। আর সব তৈরি আছে, আপনারা আসুন। হ্যাঁ চলুন। তিনজনই তাড়াতাড়ি বেরিয়ে যায়। চিতু সবার অলক্ষ্যে নিজের ট্রলি থেকে কিছু একটা বের করে নিচের কোমরে গুজে নিয়ে বেরিয়ে পড়ে। খানিকটা গাড়ি করে যাওয়ার পর ওরা পৌঁছয় করাল নদীর তীরে। নির্মাল্য আগেই নেমে এগিয়ে যায় নদীর ধারে দাঁড়িয়ে থাকা নৌকোর মাঝের দিকে। চারমূর্তি সেখানে পৌঁছায়। নির্মাল্যকে মাঝি জিজ্ঞাসা করে, বাবু, ওই দ্বীপে কেউ যায় না, ওখানে শুনেছি বিপদ আছে। বনের জানোয়ারগুলো ওনাদের কোনো ক্ষতি করে দিলে? নিয়ে চলো, কিছু হবে না। নির্মাল্য হাতের ইশারায় চার মূর্তিকে উঠতে বলল। ওরা উঠে পড়ল নৌকোর ছইয়ের ভিতরে। নির্মাল্য হাত নেড়ে বিদায় জানিয়ে ফেরার পথ ধরে। বিবাহের তোড়জোড়ের মধ্যেও কোথাও যেন সেই আনন্দটা নেই। ফিকে হয়ে এসেছে আনন্দ, শেষ বিকেলের রোদের মতন। সারাইয়ের সুরেও যেন বিষাদের ছায়া। দিন পেরিয়ে সন্ধে হয়ে আসে। শ্রেষ্ঠার হবু বর সাজানো গাড়িতে চড়ে এসে দাঁড়ায় ওদের দরজার সামনে। শ্রেষ্ঠার মা বরণ করতে চলে আসেন। বরণ করে মিষ্টি খাইয়ে বিবাহ মণ্ডপে নিয়ে যান হবু জামাইকে। ঘোষাল মশাইও মণ্ডপে বসে পড়েন। তার কিছুক্ষণ পরই হঠাৎ ঘোষাল মশাইয়ের মুখ বিকৃতি হয়ে যায়। উনি বুকে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে যান। সঙ্গে সঙ্গে বিয়ে ছেড়ে উঠে সুশীল ঘোষালবাবুকে ধরে ফেলে। সেই বিয়ে ফেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। সঙ্গে বেশ কিছুজন যান। বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঘোষাল গিন্নি কান্নায় ভেঙে পড়েন। লোকজন তাকে সান্ত্বনা দিতে শুরু করেন। শ্রেষ্ঠার দিদি অন্তরা সবার সঙ্গে কথা বলে সৌজন্য রক্ষার চেষ্টায় লিপ্ত হয়। নির্মাল্যকে কোথাও দেখা যায় না। শ্রেষ্ঠার চোখেও জল দেখা যায়। বেশ কিছুক্ষণ পর খবর আসে ঘোষাল মশাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। উনি এখন আগের থেকে অনেকটা ভালো আছেন এবং সুশীল দায়িত্ব নিয়ে সমস্তটা একা করেছে এবং করছে। নিমন্ত্রিতদের আলাপ আলোচনায় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় জামাইয়ের প্রশংসা। এমন করে আরো বেশ অনেকক্ষণ কেটে যায়। রাত নামে। বাসরঘর লোকজনহীন শূন্য হয়ে পড়ে থাকে। শ্রেষ্ঠা বিয়ের পোশাকেই সেখানে একা এসে দাঁড়ায়। বেশ কিছু কাকিমা চিঠিমারা ওকে দেখিয়ে বলা শুরু করে, মেয়ে তো লগ্ন ভ্রষ্ট হলো, এখন তো আর এর বিয়ে হওয়ার কোনো সুযোগই নেই। শ্রেষ্ঠার কানে তীরের মতন বিঁধছে কথাগুলো। দাঁতে চেপে সে চুপ করে থাকে। বারবার সে ফোন করছে ওর চার বন্ধুকে, নির্মাল্য তাকে, কিন্তু কই, কেউই তো ফোন তুলছে না। একবারের জন্য কারোর সাথে ও কথাও বলতে পারছে না। কয়েকদিন পর নদীর মিষ্টি জল এসে মাঝে মাঝে ভিজিয়ে দিচ্ছে তার পার, যেখানে কাদামাখা অবস্থায় পড়ে আছে চারটে মানুষ। না, চার বন্ধু, রজত, দেব, চিতু, বৃষালী। বৃষালী চোখ খোলে, আস্তে আস্তে উঠে বসে। মাথার পেছনে বড্ড ব্যথা অনুভূত হয়। তারা এখানে কি করে এলো, কে এখানে তাদের ফেলে রেখে গেল, সেসব কিছুই ঠিক মনে পড়ে না ওর। বৃষালী হামাগুড়ি দিয়ে বাকি তিনজনকে ডাকে। উঠে বসে ওরা প্রত্যেকের শরীরেই অসহ্য ব্যথা হয়েছে। নারকেল গাছে হেলান দিয়ে বসে চিতু বলে, তোরা ঠিক আছিস? হ্যাঁ, বেঁচে আছি। কি করে এলাম আমরা এখানে? আর আমাদের ফোনগুলো কোথায়? যে বা যারা এটা করেছে তারা নিশ্চয়ই আমাদের ফোনগুলো রেখে যাবে না। আর থাকলেও কতদিন আমরা এখানে পড়ে আছি সেটাও তো আমরা জানি না। এরকম জল কাদায় কি করে সেটা ঠিক থাকতো? চিতু, তোর বন্দুকটা আছে তো? হ্যাঁ আছে। ওটা মনে হয় দেখতে পাইনি। কি করে এলাম বলতো? আমার যতদূর মনে আছে, নৌকা নিয়ে আমরা রওনা হওয়ার বেশ কিছুক্ষণ পর মাঝিকে আমরা খাবার জল থাকলেও দিতে বলি, উনি দেন।
তারপর আমরা 4 জন ছইয়ের ভিতরে ঢুকে গল্প করছিলাম। তারপর তো চোখ বুজে এসেছিল, আর কিছু মনে নেই আমার। বাকিদেরও স্মৃতিতে ওইটুকুই ছিল। কিন্তু এই জনমানব শূন্য এই নির্জন দ্বীপে ওরা করবে কি? গুপ্তধন খোঁজা তো দূরের কথা, এখন ওরা বেঁচে থাকবে কি করে, আর ফিরবেই বা কি করে? এই এখানে যদি কোনো জন্তু জানোয়ারের আনাগোনা হয় রাতে, আর তারা যদি, কি করবি? কিছু কি ভেবেছিস? কি আর, আপাতত কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, যাতে আগুন জ্বালানো যায়। শুনেছি আগুনে পশুরা ভয় পায়। আপাতত ওই জঙ্গল থেকে কিছু কাঠ জোগাড় করা দরকার। 1 মিনিট, আমার কাছে একটা ছোট্ট ছুরি আছে, নে এটা। হ্যাঁ, তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। 4 জন বনের কিছুটা ভিতরে ঢুকে নিজেদের প্রয়োজনের মতো বেশ কিছু কাঠ সংগ্রহ করে নেয়। আগুন জ্বালিয়ে না হয় পশুদের হাত থেকে বাঁচা গেল, কিন্তু পেটের আগুন সেটাকে নেভাবে কিভাবে? রাত্রিবেলা অনেক কষ্ট করে আগুন জ্বালিয়ে ওরা 4 জন বসে থাকে। বসে বসে শীতের ঠান্ডা হাওয়ায় কাঁপতে শুরু করেছে 4 জন। এইভাবেই একটা সময় পর 4 জনই ঘুমিয়ে পড়ে। কিছুটা সময় ওইভাবেই কেটে যায়। তারপর কিছু ছুটে আসবার শব্দে 4 জনই চোখ খুলে তাকায়। আগুন নিভে গেছে কখন তা ওরা জানে না। অন্ধকারে চোখ শুয়ে আসতে সময় লাগে। তারপর চিতু একটু জোরেই চিৎকার করে বলে ওঠে, কিন্তু বিধিবান নিজেই সবাইকে সতর্ক করতে গিয়ে চিতু মিনিটের অসতর্কতার কারণে পেছন থেকে একটা অযাচিত আক্রমণ হয় তার কোমরে। চিতু হাত দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। তারপর দেব ওদিকেই দৌড়ে গিয়ে এক ঘুষিতে হায়নাটাকে সরিয়ে দেয়। ছিটকে গিয়ে পড়ে সে প্রাণী। অন্ধকারে লাল চোখগুলোতে তীব্র হিংস্রতা ফুটে ওঠে। আবার লাফাতে যেতে চিতু বন্দুকের এক ফায়ার করে। ব্যাস, তারপরই প্রাণীগুলো ছুটে চলে যায় বনের অন্ধকার গভীরে। চিতু ধূপ করে বসে পড়ে। ওর কোমরের কাছে যেটুকু ক্ষত তৈরি হয়েছে তার থেকে বেরিয়ে আসছে কাঁচা টাটকা গরম রক্ত। বৃষালী ওর কাছের ওড়নাটা দিয়ে জায়গাটা হালকা করেই বেঁধে দেয়। তারপর জিজ্ঞাসা করে, কি রে, ঠিক লাগছে? চিতু ইশারায় হ্যাঁ বলে। সাক্ষাৎ মৃত্যুর হাতছানিকে এবারও ওরা বুড়ো আঙুল দেখায়। বেশ কিছুক্ষণ পর একটা মানুষের আর্ত চিৎকার শোনা যায় এবং মিনিটের মধ্যেই তা মিলিয়ে যায়। সেদিকে এগিয়ে দেখবার বা উৎস খুঁজতে গিয়ে নিজেদের বিপদে ফেলা রিস্কটা আর নেয় না কেউ। ভোর হয়ে আসে। দিনের আলো আবারও ফুটে ওঠে চারিদিকে। কিন্তু এবার তো ওদের কিছু একটা খাওয়া দাওয়া করতেই হবে, আর তো পারা যাচ্ছে না এভাবে। 4 জন মিলেই খুঁজ দেবে। বেশ কিছুটা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরির পর কয়েকটা ফলের গাছ নজরে আসে। সেগুলোতে একটু উঁচু হয়ে হাত পাওয়া যাবে। একটা নাম না জানা পাখি মানুষদের দেখে ভয় পেয়ে উড়ে যায়। এগুলোই আপাতত খিদে মেটাতে খেতে হবে। দেব আর রজত 2 জন মিলে অনেকগুলো ফল পেড়ে নেয়। নদীর তীরে এসে আবার বসে পড়ে ওরা। ফলগুলো খেতে খেতে কথা বলতে শুরু করে। এ কথা সে কথা বলতে বলতে দেব বলে, কিন্তু এভাবে আর কতদিন? বন্দুকে অফুরন্ত গুলি নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই। আমাদের তো ফিরতে হবে। কিন্তু কি করে ফিরবো? আপাতত আমাদের এখানে যে কাজটার জন্য আদতে আসা সেটা শেষ করতে হবে। কি বলছিস বলতো? এখন গুপ্তধন খুঁজবো? 2 দিন পর নিজেরা বেঁচে থাকবো কিনা জানা নেই, সেখানে ওসব খুঁজতে যাওয়া বিলাসিতা। আর শোন, টাকা পয়সা 1 গাদা ধর তোকে কেউ দিল, কিন্তু সে জিনিস খরচ করার জায়গা উপায় সেসব কিছুই নেই। তো তখন ওগুলোর কাগজের টুকরো ছাড়া আর কিছু কি হবে? না, ও তো কিছু ভুল বলছে না। আমরা চেষ্টা করে দেখি না আদৌ কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আমারও একমত। তবে প্রথমে তো ধাঁধার 3য় লাইনটার অর্থ উদ্ধার করতে হবে। নদীর পাড়ের নিঝুম দ্বীপে বেঁচে দেখাও হিংস্র কোপে, চলতে থাকো পূর্ব পারে, নদী যেথায় হারায় তারে। অর্থাৎ যে পথের ইঙ্গিত দেওয়া রয়েছে ওই রিডলে, সে পথে যেতে হবে। কিন্তু সেই দিন তো আর যাওয়া সম্ভব হবে না। বিস্তর ঠান্ডা বেড়েছে, সঙ্গে হাওয়ার গতিও পাল্লা দিয়ে বাড়ছে। আপাতত কিছু একটা উপায় বের করা খুব দরকার। জামা কাপড়গুলো একভাবে পরে থাকতে থাকতে মলিন হতে শুরু করেছে। বোঝা যাচ্ছে এ দিয়ে আর বেশি দিন লজ্জা ঢাকা যাবে না। শোন, আমি খুব ভালো সেলাই করতে পারি। যদি এই বনের কোনো বড় গাছ
বা বড় বড় কিছু পাতা দিয়ে চারজনের ড্রেস টাইপ কিছু বানানো যায়, তাহলে কেমন হবে? খুব ভালো, একটু হলেও ঠান্ডায় কাঁপতে হবে না। কিন্তু সুতো সূচ এসব? লতা দিয়ে সুতো আর সূচ তো আমার নিজের কাছেই আছে। চিতু এতক্ষণ ধরে চুপ করে তাকিয়ে আছে আকাশের দিকে। ও যে গভীর চিন্তায় মগ্ন তা বুঝতে বাকি নেই বাকি তিনজনের। ওকে আবার এ সময় কিছু জিজ্ঞাসা করতে গেলে রেগে যাবে, তার চেয়ে থাক। বনের পাতা লতা জোগাড় হয়ে যায়, শুরু হয় অপটু হাতে জামা তৈরির কাজ। সেই রাতটাও ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো রকমে কাটিয়ে দেয় চারমূর্তি। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, সত্যি অদ্ভুত। আজকের এই ডিজিটাল দুনিয়ায় শহর থেকে এসব আমাদের কাছে আদিম যুগে পৌঁছে যাওয়ার সমান মনে হলেও এই পৃথিবীতে আজও হয়তো এমন অনেক জায়গা আমাদের কাছে না দেখা বা চেনা রয়ে গেছে। বনের লতা পাতা দিয়ে তৈরি অদ্ভুত জামাগুলো গায়ে জড়িয়ে নিয়ে বন থেকে পেরে আনা কিছু ফলমূল উদরস্থ করতে করতেই চিতু প্রশ্ন করে, রিডলটা আরো একবার বলতো। নীল কণ্ঠের পায়ের তলে দেখি কেমন বুদ্ধি খোলে, নদীর পাড়ের নিঝুম দ্বীপে বেচে দেখাও হিংস্র কোপে, চলতে থাকো পূর্ব পারে নদী যেথা হারায় তারে, ওখান থেকে 10 পা ফেলে নাক বরাবর যাও না চলে, গেলেই তুমি দেখতে পাবে মূল যেথায় হারিয়ে যাবে। এতক্ষণ অবধি যা দাঁড়ালো তা হলো প্রথম লাইনে মহাদেবের মন্দিরের নিচে যা আছে সেটা বের করবার কথা বলা হয়েছিল। সেখান থেকে আমরা ওই অদ্ভুত একটা জিনিস পেয়েছিলাম। তারপরে নদীর পাড়ে নিঝুম দ্বীপ, জঙ্গলের জানোয়ারদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা, এসবের কথা বলা ছিল। যে দ্বীপে এখন আমরা রয়েছি সেটা। কিন্তু এরপর কি? চলতে থাকো পূর্ব পারে, অর্থাৎ পূর্ব দিকে যেতে হবে, সেটা তো বুঝলাম। কিন্তু তার পরের লাইন, নদী কি করে নিজেকে হারাবে? নদী হারায় নিজেকে, ব্যাপারটাকে অন্যভাবেও তো ভাবা যায় নাকি? কিভাবে বলতে চাইছিস? নদী নিজেকে কোথায় হারায়? মোহনায়। আর এখানে নদী এত চওড়া হয়ে এসেছে, তাই পূর্ব দিকে গেলে কি মোহনা পাওয়া যাবে না? আমার মনে হচ্ছে পাওয়া যাবে। তোরা কি বলিস? ইনক্রেডিবল দেব। এই চল ঝটপট, এখনো খানিকটা সময় আছে, চল যাই, দেখি পূর্ব দিকে খানিকটা গিয়ে মোহনা মেলে কিনা। চারমূর্তি হাঁটতে হাঁটতে আরো খানিকটা এগিয়ে নদীর মোহনা দেখতে পায়। দেখতে পেয়ে বৃষালী উল্লসিত হয়ে বলে, এই এই তো মোহনা, উফ, পৌঁছেছি এট লাস্ট। কিন্তু এবার কি? পরের লাইনটা ছিল, ওখান থেকে 10 পা ফেলে নাক বরাবর যাও না চলে, অর্থাৎ এখান থেকে নাক বরাবর 10 পা চলতে হবে। চল। উফ, কি হলো রে? তোর কি ব্যথা করছে কোমরে? ও কিছু না, একটু করছে, ঠিক হয়ে যাবে, চল তোরা। এই এক মিনিট, দাঁড়া। রক্ত বেরোচ্ছে তো আবার। তুই এইভাবে কি করে যাবি? এভাবে হয়? পারবো আমি। দেখ, আজকে সকাল থেকে একটু ব্যথা করছিল, এখন এতটা হাঁটলাম, তাই আবার ওটা ছাড়। বেশি আতপুতু করিস না তো আমায় নিয়ে। অনুচক্রিকাগুলো অ্যাক্টিভ হয়ে ঠিক ওদের কাজ করবে। চল। কিন্তু টিম লিডারটা কে? আমি তো, আমার অর্ডার, চল তোরা। আর কোনো কথা বলা চলে না। সূত্র অনুযায়ী চারমূর্তি হাঁটতে থাকে গুনে গুনে 10 পা। শেষ করে ওরা পৌঁছয় একটা অচেনা জায়গায়। চারিদিকে বিভিন্ন গাছগাছালি ভর্তি। জঙ্গলের বেশ খানিকটা ভিতরে ঢুকে এসেছে ওরা। শুকনো পাতার খসখসের শব্দ হচ্ছে মাঝে মাঝে। নাম না জানা 2-4টে পাখি কিচিরমিচির গানে ভরে রেখেছে জায়গাটা। সূর্যের আলো বিভিন্ন গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে পাতার চাদর বিছানো মাটির উপর। চিতু ক্লান্ত হয়ে একটা বহু পুরনো বটগাছের নিচে বসে পড়ে। বাকি 3জনও ওর পাশে বসে। গেলেই তুমি দেখতে পাবে মূল যেথায় হারিয়ে যাবে। এর মানেটা কি? মূল আবার হারিয়ে যাবে মানে? তোরা কি বলিস? আমরাই হারিয়ে যাবো যা বুঝছি। বুঝছালা, এবার বালের জঙ্গলে বালের অ্যাডভেঞ্চার করছি। নিজেরাই বেঁচে থাকতে পারবো কিনা তার ঠিক নেই, গুপ্তধন খুঁজছে। তো কি করবি? বসে বসে রোদ পোহাবি? কি রে বল? নাকি আমরা চিতু আর দেবকে একলা ছেড়ে দেবো? কোনটা? তার উপরে মুখ খারাপ করছিস? শোন, তোর একার বিরক্ত লাগছে না? এই যে এই মেয়েটা কত বড় একটা বিপদ ঘটেছে ওর, এখনো ক্ষত টাটকা দগদগে।
সেই অবস্থায় কোমরে প্রচন্ড ব্যথা নিয়েও ও কিন্তু হাল ছাড়ছে না। তোর তো সেখানে আর বেশি করে সবার পাশে থাকা উচিত, সেসব না করে রাবিশ কথাবার্তা বলছিস। জ্ঞান দিস না আমায়। দেখ, আমার সহজ কথা, খুব সহজ। আমরা নিজেরা এই দ্বীপে এতদিন ধরে সেই দ্বীপান্তরে পাঠানো বন্দির মতো বসে আছি। কিভাবে ফিরবো, আদৌ কোনোদিন ফিরবো কিনা কিচ্ছু জানি না। সেখানে এসব গুপ্তধন, রহস্য সমাধান এগুলো করে হবেই বা কি, আর বলবোই বা কাকে? মহাদেবকে মানিস? হ্যাঁ। ওনার ভক্তদের উনি কিছু হতে দেবেন না, নয়তো আমরা যে এতদিন বেঁচে আছি সেটাই অবাক কাণ্ড। আর মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, না হলে ভুল হবে। আমি বুঝতে পারছি তোর বিরক্ত লাগছে, তুই রিয়ালিটিটা বলছিস। আর হ্যাঁ, মিরাকেলের আশায় কিছু করা হয়তো যুক্তিযুক্ত নয়, তবে দেখ, যার জন্য বা যা খুঁজতে চেয়ে আমাদের আজকে এই দশা, সেটা অন্তত একবার চোখের দেখা দেখবো না? খুঁজবো না তার রহস্য? সরি ভাই, আমার মাথা ঠিক নেই। ছাড় আপাতত, এটা দেখ, বট গাছটা কত পুরনো হবে বলতো? হ্যাঁ, প্রায় 100 বছরের কাছে বয়স হবে। এতগুলো ঝুড়িয়ে নেবেছে, দেখ না, আসল মূলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। রজত, ওয়েল ডান। মূল হারিয়ে যাবে মানে এই বট গাছটার কথা বলা হয়েছিল, কিন্তু এরপর এরপর কি? চারজনের মুখে হাসি এলেও মিলিয়ে যায়। তারপরের কোনো সূত্র ওদের জানা নেই। তবে কি এত দূর এসে ওরা ফিরে যাবে? ওরা শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না। চারমূর্তি কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু না পেয়ে অবশেষে ফেরার পথ ধরে। কিছুটা যেতেই একটা বুনো গাছের শিকড়ে পা আটকে রজত পড়ে যায়। অন্যরা ওকে ধরাধরি করে তোলে। ওর কোথায় লাগলো তাই নিয়ে ব্যস্ত হয়ে যায় দুজন। চিতু কিছু একটা দেখতে পেয়ে সেদিকেই এগিয়ে যায়। একটা জায়গায় বেশ কিছুদিন আগে ঘষাঘষি করা হয়েছিল তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। চিতু হাত দিয়ে খানিকটা পাতা আর মাটি সরাতেই একটা জল জলে কিছু চোখে পড়ে। আরও একটু নিচু হয়ে ভালো করে দেখতে চায়, কিন্তু সেটা কি বুঝতে গেলে একটু খোঁড়া দরকার। চিতু জোরে ডাক দেয়, এই এখানে আয়, জায়গাটা কিছু একটা আছে রে, কয়েক হাত খোঁড়া গেলে। তুই সর, আমি আর দেব দেখছি। বৃষালী চিতুর পাশে এসে দাঁড়ায়। দুজনের চোখেই গভীর উত্তেজনা স্পষ্ট ভেসে ওঠে। কয়েক হাত খুঁড়তে একটা পুরনো প্লেটের মতো কিছু নজরে পড়ে। নিচু হয়ে ভালো করে দেখে দেব বলে, এই 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 তোরা একটু ভালো করে দেখ, এটা সেই জিনিসটা মন্দির থেকে যেটা পেলাম, সেটাই না? দেখ ভালো করে। বাকি তিনজন ঝুঁকে ভালো করে দেখে। হ্যাঁ, সেই রকমই আদলে আঁকা। চিতু এই গোল খাঁচ কাটা জিনিসটা বের করে ওখানে ঝটপট লাগায়, কিন্তু কিছুই হয় না। এবার চিতু একটু বিরক্ত হয়ে ওটা তুলতে গেলে দেখে ওটা আটকে গেছে। আর ঠিক তখনই একটা ভারী কিছু সরে যাওয়ার শব্দ শোনা যায়। যে পথ ওরা পেরিয়ে এখানে এসেছে তার পথেই এখান থেকে প্রায় হাত চারেক দূরে কিছু একটা সরে গেছে মাটির উপর থেকে। চারজনই চোখে জল নিয়ে ছুটে যায়। দেখে একটা ছোট্ট কাঠের সেই একই রকম কারুকার্য করা বক্স। সেটা হাতে নিয়ে চিতু খোলে। সবাই তাকিয়ে আছে অনুসন্ধিৎস চোখে। ভিতরে গুপ্তধন পাওয়া যায় না, পাওয়া যায় আরও একটা মসলিন কাপড়ের টুকরো আর একটা রাজবংশের সিম্বল আঁকা ছোট্ট মুদ্রা। চারজনেরই মুখটা ছোট হয়ে আসে। বক্সটা রজতকে দিয়ে মসলিনটা খুলে চোখের সামনে ধরে চিতু। তাতে লেখা আছে আরও একটা সূত্র, লক্ষ্য থাকুক ছায়ায় তবে প্রথম প্রহর ফুরায় যবে, সেথায় তুমি আমায় পাবে, সেটাই তোমার লক্ষ্য হবে। প্রথম প্রহর হতে তো আর বেশি বাকি নেই। আমার যা মনে হচ্ছে তাতে এখন থেকে মোটামুটি 1 ঘন্টা পরেই প্রথম প্রহর। কখনো কখনো এক একটা অপেক্ষায় এক একটা মিনিট যেন দীর্ঘ পক্ষকাল মনে হয়। চারমূর্তির অস্থির চিত্ত দেখে অন্তত সে কথা স্পষ্ট যে ওরাও আর তর সইতে পারছে না। সময় কাটছে না দেখে দেব প্রশ্ন করে, আচ্ছা চিতু, আসল সত্যিটা কি? এই গুপ্তধনের রহস্যটা কেমন যেন। ঘটনায় অনেকগুলো ঘোট আছে, যদিও আমি নিজে স্টাডি করে আর রজতের থেকে যেটুকু জেনেছি তাতে আমার মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। কিরকম? দেখ, এই এলাকার ইতিহাস সম্বন্ধে আমার প্রথম থেকে একটু বেশি আগ্রহ ছিল, তাই আমি রজতকে আগেই একটু ডিটেল জোগাড় করতে বলি, সেটা করে। সেখান থেকে আমরা জানতে পারি এখানকার রাজার নাম, তার কীর্তি।
যা আমাদেরকে ঘোষালমশাই বলেছেন। এখানকার রাজার প্রিয় পাত্র পুরোহিত হিসেবে দেওয়া জমি এবং ওই যে মন্দির বা গুপ্তধন, এই সমস্ত কিছুই অন্য কাউকে দেওয়ার কথা আছে, যার পদবী ঘোষাল নয়। আবার একটা খুব অদ্ভুত ব্যাপার কি জানিস, যার নাম রয়েছে তার পদবী সান্যাল, যেটা আবার সুশীলের পদবী। আর দেখ, আরো একটা কথা আমার কাছে এখনো অস্পষ্ট, যে নির্মাল্য লোকটা ছাড়া আর তো কেউই জানতো না আমরা কোথায় যাচ্ছি। তাহলে ও কোনোভাবে বেইমানি করেনি তো? আরো একটা জিনিস আমার নজরে পড়েছে, জানিস, ওই যে শ্রেষ্ঠার বিধবা দিদির সঙ্গে নির্মাল্য একটু বেশি ঘনিষ্ঠ। আমি ব্যাপারটা কিন্তু বারদিন লক্ষ্য করেছি। আগে কেন বলিসনি? মনে হয়নি যে এটা দরকারি। সরি ভাই, কিন্তু এটা থেকে অনেক কিছুই আন্দাজ করা যায়। যেমন ওই নির্মাল্য আর ওই বিধবা দিদি হয়তো কিছুই পেত না, বা ওই ঘোষাল মশাই সবটা হয়তো নিজের মেয়েকেই দিতেন। তাই এই গুপ্তধনের কথাটা জেনে হয়তো ওরা কিছু প্ল্যান করছিল। যদি ওদের কেউ পেয়ে যায় এই দ্বীপে এসে? সেটা অসম্ভব, কারণ এই শেষ চিরকুটটা না পেলে বাকিটা উদ্ধার হবেই বা কি করে? প্রথম প্রহর মনে হচ্ছে শেষ হতে চলল। সূর্যের দিকে দেখ একবার। হ্যাঁ, ওই তো, এই দেখ, এইদিকে দেখ, একটা চিহ্ন ফুটে উঠেছে। ওদের চোখের সামনে সূর্যের ছায়ায় স্পষ্ট হচ্ছে একটা চিহ্ন, যা চিনতে পেরে রজত আনন্দে উৎফুল্লিত হয়ে বলে ওঠে, ইউরেকা, ইউরেকা! ওই তো রাজবংশের পতাকায় থাকা সিম্বল। ওই তো, তার মানে ওখানেই। চল চল। চারজনই প্রায় দৌড়ে ওই জায়গায় পৌঁছয়। পায়ে কিছু একটা কাপড় জাতীয় ঠেকিয়ে দেবের। ও ভ্রুক্ষেপ করে না, এগিয়ে যায়। একটা ছোট্ট পাথর দেখতে পায়, সেটা ঠেলে সরিয়ে কয়েক হাত মাটি খোঁড়ার পরই একটা ধাতব কিছু ওদের হাতে ঠেকে। একটা বিশাল বড় ধাতব বক্স দেখতে পায় ওরা, যার উপরে সেই রাজবংশের চিহ্ন আঁকা। চারজন অতি কষ্টে সেটা টেনে উপরে তুলে আনে। সেই মুদ্রাটা ওই চিহ্নের উপর বসিয়ে দেয় বৃষালী। তারপরে নিজেই ঢাকনাটা খুলে যায়। চারজনের চোখ ঝলসে ওঠে। স্বর্ণ মুদ্রা সাজানো রয়েছে থরে থরে। চারজনই চুপ করে একে অপরকে জড়িয়ে ধরে, শুধু কাঁদছে হাপুস নয়নে। আজকে ওরা জিতে গেছে। অবশেষে হারতে বসেও ওরা জিতেছে। কিন্তু এই জিত, এই আনন্দ, এই অভিজ্ঞতা বলবার সুযোগ কি ওরা আদৌ পাবে? আর কোনোদিনও ফিরতে পারবে এই নির্জন জনমানবহীন দ্বীপ থেকে? ওই বক্সটা চারজনই টানতে শুরু করে। ঠিক তখনই নজরে আসে ব্যাপারটা। একটা মানুষের হাড়গোড় পড়ে আছে চারিদিকে, শুকনো রক্তের দাগ রয়েছে বেশ কিছু জায়গায়। বক্সটা ওখানেই রেখে ওরা একটু এদিক ওদিক দেখতে শুরু করে। তার মানে কি ওদের আগে কেউ এই দিয়ে এসেছিল? কে সে? আরো খানিকটা সময় খোঁজাখুঁজির পর হঠাৎ করেই রজতের পায়ে থাকে একটা আংটি। ওটাকে তুলে ভালো করে ঘুরিয়ে দেখে, তারপরই বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। বাকি তিনজন ওকে ঘিরে দাঁড়ায়। রজত আংটিটা দেখিয়ে বলে, চেনা যাচ্ছে? এটা নির্মাল্যর হাতে দেখেছিলাম আমি। তার মানে ওই এখানে খুঁজছিল গুপ্তধন, কিন্তু আদতে পাইনি। আর আমরা সেই দিন যে আর্ত চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, সেটা নির্মাল্যর হলে খুব অবাক হব না। চল, আপাতত আমরা পাড়ের দিকেই যাই। আর কোনোদিনই হয়তো আমাদের ফেরা হবে না, তবু থাক এগুলো। চারজন বক্সটা নিয়ে চলে যায় পাড়ে। কিছুটা সময় বিশ্রাম নেবে ভেবে প্রত্যেকেই চোখ বুজে বসে থাকে। হঠাৎ একটা অপরিচিত কণ্ঠে ডাক শোনা যায়, চিতু, বৃষালী, রজত, দেব, আপনারা শুনতে পাচ্ছেন? মানুষের গলার শব্দ। তার মানে বৃষালী উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে একটা নৌকো এদিকেই আসছে। শ্রেষ্ঠাও আসছে সেই নৌকোয়। ওরা আস্তে আস্তে এসে পৌঁছেই নদীর পাড়ে নেমে পড়ে। শ্রেষ্ঠা ছুটে এসে চিতুকে জড়িয়ে ধরে। তোরা ঠিক আছিস তো? আমরা তো ভাবতেই পারিনি। চল চল। আর ও সুশীল, আমাদের সঙ্গে আরো একজন যাবে কিন্তু। কে? এই যে যার জন্য এত কিছু, সেটাই। কিন্তু তোদেরকে জানালো যে আমরা? আমি বলছি, ওর বাবার অসুস্থতা কমার পর আমি ওদের বাড়িতে আসি। শুনি নির্মাল্যকে নাকি যেদিন থেকে আপনাদের পাওয়া যাচ্ছে না, সেদিন থেকেই ওকেও পাওয়া যাচ্ছে না। আমাকে একজন মাঝি বলে যে
সে আপনাদের শেষ নৌকায় উঠতে দেখেছিল, আর নির্মাল্যকে দেখেছিল আপনাদের বিদায় জানাতে। তারপর অনেক খোঁজাখুঁজির পর যখন কারোর কোনো খোঁজ পায়নি, তখন শ্রেষ্ঠা বলে একটা মিথ্যে খবর রটাতে, বলে সবাইকে বলতে কোনো জানোয়ার নির্মাল্যকে খেয়েছে। ওর কিছু ছেঁড়া জামা কাপড় আর তাতে আলতা লাগিয়ে আমরা প্রমাণ করি যে ও আর নেই। সেই দিনে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। শ্রেষ্ঠার বিধবা দিদিকে শ্রেষ্ঠা চুলের নিচের সিঁদুর মুছতে দেখে ফেলে। তারপর ওর দিদিকে চাপ দিতেই জানা যায় নির্মাল্য ওকে নিয়ে পালাতে চেয়েছিল, আর তার জন্যই সে নিজেই ওসব গয়না চুরি করিয়ে হুমকি দিয়েছে, যাতে ভয় পেয়ে ঘোষাল মশাই ওই সূত্রটা জানান। তারপরের ঘটনা আপনাদের জানা। কিন্তু ওই মিথ্যেটা সত্যিই ঘটেছে সুশীলদা। নির্মাল্য কি কোনো জঙ্গলি জানোয়ার? একটু আগে আমরা ওর জামা কাপড়, আংটি এসব পেয়েছি। তোরা ওঠ নয়, কই বাড়িতে চল তাড়াতাড়ি। নিশ্চিত মৃত্যুকে জয় করেও মাঝে মধ্যে কিছু মিরাকেল হয়তো আমাদের সাধারণ জীবনেও ঘটে, হয়তো সেগুলোরও দরকার থাকে। নৌকো নদীর উপরে ভেসে ভেসে হেলতে দুলতে তার দূরত্ব বাড়াচ্ছে সে দ্বীপের সঙ্গে। চার মূর্তি ওই বাড়িতে যায়, পরিষ্কার হয়ে নিজেরাই পুলিশ ডাকে। পুলিশের সামনেই সমস্তটা বলে চিতু জানতে চায়, এইবার বলুন ঘোষাল মশাই, আপনি কে? আর আসল পুরোহিতের বংশধর বা কোথায়? মানে আমি তো সেই পুরোহিতের বংশধর। মিথ্যে কথা বলবার চেষ্টা করবেন না, আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি আসল সত্যিটা কি। ঘোষালবাবু কোনো উত্তর দেন না। সুশীল বলে, আমি বলতে পারি। আমার প্রপিতামহ রাজা মশাইয়ের থেকে জমি, বাড়ি, মন্দিরের সমস্ত কিছু পাই। তারপর রাজার ছেলে রাজা হন, আর এদিকে আমার ঠাকুরদা একজন ভৃত্য রাখেন বাড়ির কাজের জন্য। সে খুবই বিশ্বাসী হিসেবেই দীর্ঘদিন আমাদের বাড়িতে কাজ করত। ইতিমধ্যে আমার ঠাকুরদার একটা অসুখ হয়, ডাক্তার জবাব দিয়ে যান, তাই বাধ্য হয়েই সেই গুপ্তধনের কথাটা আমরা বাবাকে আমার ঠাকুরদা জানান। সেই সময় কোনোভাবে ঘোষাল মশাই এসব শুনে আমাদের বাড়ির ভৃত্য অর্থাৎ ওনার বাবাকে গিয়ে সবটা বলে। তারপরে এরকমভাবে আমাদের ঠকিয়ে উনি হয়ে ওঠেন সর্বে সর্বা। আর আমি এসবের কিছুই জানতাম না। আমার বাবা আমাকে এসব বলবার সুযোগ পাননি, বলা ভালো উনি পেতে দেননি। আমার বাবাকে উনি যে মারতে পারেন সে প্রমাণ আমি আমার বাবার লিখে যাওয়া ওই ডায়েরিতে পেয়েছি। আমি নিজেই বিয়ের সপ্তাহখানেক আগে সবটা জেনেছি। তখন ভেবেছি থাক, উনি এসব নিয়ে সুখে থাকলে থাক। আর রইল বাকি শ্রেষ্ঠা, ওকে আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসতাম। তারপর যখন জানলাম ও আমাকে পছন্দ করে, তখন খুব আনন্দ পেয়েছিলাম। উনি জানতেন আমি হয়তো ভেসে গিয়েছি, তাই আমার আর খোঁজ উনি রাখেননি, ভাগ্যিস রাখেননি, না হলে হয়তো। কিন্তু সবটা যখন জানতে পারি তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমার পক্ষে তখন আর পিছিয়ে আসা সম্ভব নয়। তখন মনকে বোঝাই শ্রেষ্ঠাকে বিয়ে করলে এমনিতেও এই সমস্ত ধন দৌলত যা আমার ছিল তা আমারই থাকবে। কারণ ঘোষাল মশাই আমাকে নিজেই বলেছেন উনি নির্মাল্য আর শ্রেষ্ঠার দিদি অন্তরার জন্য কিছুই রাখবেন না। আর ভালো থাকতে গেলে আমার মতে এত কিছুর প্রয়োজন হয় না, শুধু প্রিয়জন পাশে থাকলেই অনেক যুদ্ধ জিতে নেওয়া যায়। আর রইল নাকি শ্রেষ্ঠার বাবাকে কেন সেদিন নিজেই দায়িত্ব নিয়ে সবকিছু জানার পরও বাঁচালাম। কারণ বাবা না থাকার যন্ত্রণাটা আমি জানি, আর শ্রেষ্ঠা কষ্ট পেলে সেটা আমি কোনোদিনই দেখতে পারতাম না। সেই কারণে অন্তর এতক্ষণ চুপ করে সমস্ত কথা শুনছিল। এইবার সে মুখ খোলে, আমি নির্মাল্যকে ভালোবেসেছিলাম, সেটা জানা সত্ত্বেও আমাকে জোর করে বিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে ফেলতে চেয়েছিল ওই ঘোষাল মশাই। হ্যাঁ, উনি আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছিলেন ঠিকই, তবে উনি স্বভাবের দিকে একেবারেই ভালো মানুষ নন। উনি বড় মা বাপের বাড়িতে গেলেই আমাকে আমাকে জোর করে, যখন বিধবা হয়ে আমি এখানে ফিরে আসি তখন নির্মাল্য আমাকে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। আবার আমরা দুজন আবার বিয়ে করতে চেয়েছিলাম, সে কথা ওনাকে জানিয়েছিলাম আমরা। কিন্তু কিন্তু তখনই উনি ভীষণ রেগে যান, খারাপ ভাষায় গালিগালাজ করে আমাদের দূর করে দেন।
হয়তো আমরা তারপরও যেমন ছিলাম তেমনই থাকতাম, রয়ে যেত আমাদের নামহীন সম্পর্ক। কিন্তু কিন্তু একদিন আমি ওনার দুপুরের খাবার দোকানে পৌঁছে দিতে গিয়ে শুনতে পাই উনি উকিল মশাইকে বলছেন ওনার মেয়ের নামে অর্থাৎ শ্রেষ্ঠার নামে সমস্ত কিছু করে দিতে। যে বাড়িতে আমারও অধিকার ছিল বলে এত দিন অবধি আমি জানতাম সেই বাড়িটাও থাকবে না শুনে সেই দিনই আমরা ঠিক করি ঘোষাল মশাইকে আমরা খুন করব। ওনাকে রোজ রাতেই ইনসোমেনিয়ার জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যেতে হয়, সেটাই আমরা কাজে লাগাই। বিয়ের দিন ওনাকে ইচ্ছে করে শরবতে অনেকগুলো ট্যাবলেট খাওয়াই, তারপর যা হওয়ার হয়। কিন্তু ওনাকে মারতে পারিনি। আমার নির্মাল্যকে আমি হারিয়ে ফেলেছি। এই কথা আমি না বললে হয়তো কখনোই কেউ জানতে পারতো না। কিন্তু যে আমাকে বলেছিল গুপ্তধন নিয়ে ফিরে আমরা পালাবো, সেই যখন আর নেই, তখন আমি যেখানেই থাকি আমি তো আবারও নতুন করে বিধবা হয়েই থাকবো। তাই লুকিয়েই বা কি হবে? অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! 4 জনের চোখের সামনে দিয়ে অন্তরা আর ঘোষাল মশাইকে পুলিশ ভ্যানে তোলা হলো। ঘোষাল গিন্নি কান্নায় ভেঙে পড়লেন। শ্রেষ্ঠা নিজের চোখের জল লোকানোর নিরাপদ নিশ্চিত বিশ্বস্ত আস্তানার বুকে নিজের মুখ লোকালো। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে তো এত কিছু জানাই হতো না। তবে আপনার খুব ভালো হলো সুশীলবাবু, এত কিছু পেয়ে গেলেন। আমরা এর কিছুই নেব না, দেখবার লোভ ছিল, দেখে নিলাম। আমরা চাইবো এই সমস্ত কিছু খরচ হোক সেই সব পিতৃমাতৃহীন ছেলে মেয়েদের জন্য যারা আমাদের দেশের ভবিষ্যৎ। কি বলছেন? এমন বোকামি কেউ করে? অতিরিক্ত কিছুর আমার বা শ্রেষ্ঠার কারোরই লাগবে না। আর যা ছাড়া আমি দিব্যি বেঁচে আছি। তাছাড়া আমি বাকি দিনগুলো ঠিকই কাটিয়ে দেব। আর সব থেকে বড় কথা, আমি আমার শ্রেষ্ঠাকে পেয়ে গিয়েছি। ওই আমার সব থেকে বড় রত্ন। বেশ, যা ভালো বুঝবেন। আসছি ম্যাডাম, পরে দেখা হবে আশা করি। চিতু ঘাড় নেড়ে সম্মতি জানায়। শুনছিলেন সুলেখিকা খুশি বসুর কলমে অ্যাডভেঞ্চার কাহিনী করালি পারের গুপ্তধন। সম্পাদন এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।